দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক SM রাশিদুল ইসলাম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু। গণ অভ্যুত্থানে শহীদ 133 শিশু, অনুসন্ধানমূলক একটি রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা। দৈনিক সমকাল, এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু, যাত্রাবাড়িতে পাখি মারার মতো গুলি ছোড়ে পুলিশ। ব্যবসায়ীরা এগিয়ে না এলে ঝড় সামলানো কঠিন হতো, আমিরুল হকের সাক্ষাৎকার। দৈনিক কালের কণ্ঠ, হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান। এনসিপির সমাবেশ, নতুন সংবিধান সহ 24 দফা ইশতেহার ঘোষণা। বাংলাদেশ প্রতিদিন, কাল ভোটের রোডম্যাপ, মানিক মিয়া এভিনিউতে চোখ, প্রথম ভোট হোক ধানের শীষে। নতুন বাংলাদেশের ইশতেহারে 24 দফা এনসিপির। মানব জমিন, শাহবাগে বিশাল ছাত্র সমাবেশে তারেক রহমান। ফেসিবাদ চরমপন্থার উত্থান ঠেকাতে শপথ, এনসিপির 24 দফা ইশতেহার ঘোষণা। দৈনিক খবরের কাগজ, সবার দৃষ্টি 5 ও 8 আগস্টে। ছাত্রদলের সমাবেশে তারেক রহমান, নবীন প্রবীণের সমন্বয়ে দেশ গড়তে চাই। এনসিপির 24 দফা ইশতেহার, নতুন বাংলাদেশ নির্মাণের ঘোষণা। জুলাই ঘোষণাপত্র পাঠ, 8 জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। কালবেলা শিরোনাম, 3 বিষয় নিয়ে শুরু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র দেবেন প্রধান উপদেষ্টা। তরুণদের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান। দৈনিক করতোয়া, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। ইসিকে একটি দলের উর্দি পড়া মেরুদণ্ডহীন আখ্যা এনসিপির। আপনি শিরোনাম শুনলেন। গতকাল মূলত আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা শহরে দুটি ছাত্র সংগঠনই বলবো, একটি রাজনৈতিক দল হয়েছে আর একটি ছাত্র সংগঠন, বড় রাজনৈতিক দলের দুটি সমাবেশকে কেন্দ্র করে সারা দেশের মানুষের দৃষ্টি ছিল নিবদ্ধ কি হতে যাচ্ছে। তারেক রহমান বলেছেন, ছাত্রদলের সমাবেশে প্রতিহিংসার রাজনীতি আর নয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য নির্বাচন চেয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন দিতে হবে, এটা এনসিপির দাবি এবং সেকেন্ড রিপাবলিক এবং তাদের 24 দফা ঘোষণা তারা দিয়েছেন। সব কিছু মিলিয়ে আপনি যেহেতু একেবারে কাছাকাছি থাকেন, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ রেজা ভাই। গতকাল যে দুটি প্রোগ্রাম ছিল, আমি বলবো যে তরুণদের প্রোগ্রাম ছিল, একটা রাজনৈতিক দল হয়ে গেছে আর একটা বড় রাজনৈতিক দলের। গতকাল আমার একটি জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি নয়। আবার আপনি এনসিপি যিনি সাধারণ সম্পাদক সেকেন্ড ম্যান আখতার হোসেন, উনিও কিন্তু বলেছেন যে আমরা আর বিভাজনের রাজনীতি চাই না। তা আমরা এই যে 24 যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যেটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেশের মানুষ দেখেছিল, আমার মনে হয় এই দুই নেতার এই যে বক্তব্য, এতে আমরা আশান্বিত হচ্ছে এই জন্য যে তাদের এই যে বক্তব্য, এটাকে জন্য তাদের যে নেতাকর্মী আছে, তাদের যে সমর্থক ফলোয়ার আছে, তারা যদি এটা অনুকরণ করে, এটা আমাদের চাওয়া এবং বাংলাদেশের মানুষ এটা চাই এবং তারা যেন এটা যেভাবে বলবো যেন বাস্তবে এটা মিন করে বলেন জি। কিন্তু রাশিদুল্লাহ, আপনার কাছে একটা ছোট প্রশ্ন রাখতে চাই। এই যে বিভাজনের রাজনীতি, তারপর অন্য বক্তব্য, সবকিছু মিলিয়ে একটা তো আশা জাগায়, কিন্তু দুই দলের দুই ঘোষণার মধ্যে একটি দল নির্বাচনমুখী কথা বললেন, নির্বাচনে কি হবে, কি করতে হবে। আরেকটি দল অলরেডি সেকেন্ড রিপাবলিকের ঘোষণা করলেন এবং তারা সংবিধান পরিবর্তন করতে চাইলেন, তা ঘোষণাও দিলেন ইশতেহারে।
তাহলে তাতে কি মনে হয় আপনার যে এই যে আপনি আশাবাদটা ব্যক্ত করলেন? রেজা ভাই, আমি বলবো যে এনসিপি যেহেতু একটি নতুন রাজনৈতিক দল এবং তরুণদের রাজনৈতিক দল, সেখানে তারা কিন্তু এই যে ইস্তেহারের কথা যেটি আপনি বললেন যে সেকেন্ড রিপাবলিকের যে ইস্তেহার, এটা আমার কাছে মনে হয়েছে তাদের যে আগামীতে যে নির্বাচনের যে একটা ইস্তেহার আমার কাছে মনে হয়েছে সেটি। এবং তারেক রহমান তো নির্বাচনের কথা বলেছেন, এবং আমি আপনার এই প্রসঙ্গে বলি যে আগামীকাল আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণাপত্র, যেটা জুলাই ঘোষণাপত্র, উনি ওইটাই অ্যানাউন্স করবেন, পাঠ করবেন। আমরা আশা করছি এবং দেশের মানুষ আমরা যতটুকু বুঝছি, উনি হয়তো আগামী নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ উনি ঘোষণা করবেন, এবং এর মধ্য দিয়ে আগামীকাল থেকে আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ একটা নির্বাচনের যাত্রায় শুরু করবে। এখন দেখুন এনসিপি হয়তো তারা আরও সংস্কার বা আরও মানে যারা জুলাই আন্দোলনের সময় যারা হচ্ছে এই ছাত্রদের উপরে বা সাধারণ মানুষের উপর যারা গণহত্যা চালিয়েছিল, নির্যাতন চালিয়েছিল, তাদের হয়তো আরও বিচার চাই। কিন্তু আমি বলবো যে সামগ্রিকভাবে কিন্তু দেশের মানুষ কিন্তু নির্বাচন চাচ্ছে। আমি বলবো যে সবকিছু মিলে এখন নির্বাচনমুখী হওয়াটা, দেশের মানুষ নির্বাচন চাচ্ছে, এটা তো খুব সত্য এবং সবাই চাইছে। কিন্তু কোন রাজনৈতিক দলের বক্তৃতায় যেটা হয় যে আগে সংস্কার, তারপর বিচার, তারপরে হচ্ছে নির্বাচন, এইটার সাথে বিএনপির সাথে বোধ করি তাদের একটা দেখুন আমি বলবো যে আপনি যদি সব বিচার শেষ করে নির্বাচন করতে চান, সেটা আসলে কতটুকু যৌক্তিক বা সম্ভব কিনা। আসলে আপনি অনেক ভালো কথা, আমি যেটি শুরু করেছিলাম, আপনি অনেক ভালো কথা বলবেন, কিন্তু সেটা বাস্তবায়নটা খুব কঠিন। আপনি যদি বলেন যে এনসিপির যে ইস্তেহার যেটা গতকাল তারা দিয়েছে, আপনি দেখবেন খুব ভালো যে তারা বলেছে যে কল্যাণমুখী অর্থনীতির কথা বলেছে, আধুনিক কথাবার্তা। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো বাস্তবায়ন করা কিন্তু আসলে সেটা হলো বড় চ্যালেঞ্জের বিষয়, সেটাই হচ্ছে বড় বিষয়। আর দেখুন আমি বলবো যে একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একরকম কথা বলবে, স্বাভাবিক, সে তার ডিমান্ড করবে, কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে একটি জায়গায় আসতে হবে এবং দেশের স্বার্থ এবং দেশের মানুষ কি চায় সেটাকে কিন্তু সবাইকে লালন করতে হবে। জি, না সেটাকে লালন করতে হবে, এটাই সত্য। এখন দেখা যাক, এই যে এখন তো নানা ধরনের আলোচনায় দুটি রাজনৈতিক দল মানে দুই সমাবেশে কি বলা হলো সেটা একটা আলোচনা চলছে। কিন্তু রাশিদুল, আপনার কি মনে হয় যে দুটি দল থেকে আপনি একটু ওই সংবিধানের কথা বলছিলেন, আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমার মনে হয় সংবিধান যেহেতু 24-এর এই গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের সংবিধান বলতে আমি দেখুন যে আমরা যেমন হচ্ছে 5 বছর পর একটি রিয়েলি সত্যিকার অর্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেমন চাই, এবং আমরা দেশের কিন্তু দুর্নীতি এইভাবে আর দেখতে চাই না, আমরা ফ্যাসিজম যেটি দেখতে চাই না। আমরা আপনি দেখেছেন যে একটি ব্যাংক একটা প্রতিষ্ঠান এসে দখল করে নিচ্ছে। আমি বলছি সামগ্রিকভাবে এই যে দেশের যে একটি সুশাসন, এটা কিন্তু আমরা দেশের মানুষ চাই। আমি বলবো যে সেই আকাঙ্ক্ষার জন্য যদি সংবিধানের কোথাও সংশোধন করা লাগে, সেটা আমি মনে করি দেশের মানুষ হয়েছে। এর আগে ইতিপূর্বে তো সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু একেবারে নতুন আপনি সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান ফেলে দেওয়ার কথা বলছেন। আপনি যদি বলেন যে 71-এর যে মুক্তিযুদ্ধ, এটাকে আপনি তো অস্বীকার করতে পারবেন না। কিভাবে করবেন? না, এটা তো আমাদের হচ্ছে প্রথম আমরা যে বিজয় আর কি, হ্যাঁ শিখর, এটা তো। আর আমি বলছি যে সবকিছু মিলে আমরা সামনের দিকে যেতে চাই, আমরা সুশাসন দেখতে চাই, আমরা দেশের না। সেটাই আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাইছিলাম, যে গতকালের দুটি সমাবেশেই তরুণদের বেশি অগ্রাধিকার দেওয়া হলো এবং তরুণদের কথাই বলা হলো, এবং তারেক রহমান সাহেব বলেছেন যে তারুণ্যের নতুন ভোট ধানের শীষে হোক, এটি স্লোগান, তিনি নতুন স্লোগান দিয়েছেন। এখন আপনার কি মনে হয় যে এই যে সবাই বলছে তরুণরা আমার, আমিও বলছি, আপনি বলছেন, সবাই বলছেন, তরুণরা আসলে কার? দেখুন এটা তো আসলে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য দিচ্ছে। তো আমার মনে হয় তরুণরা, দেখেন আমার মনে হয় যে আপনি হয়তো 60 বা 60-র কাছাকাছি বয়স, আমার মনে হয় তরুণদের কিন্তু এখন যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু আসলে আপনি দেখেন, যেহেতু এখন আমরা যখন বড় হয়েছি বা আপনি যখন বড় হয়েছেন, আমরা যতটা তথ্যের মধ্যে থাকার আমাদের এক্সেস ছিল, তার চেয়ে এখন অনেক বেশি কিন্তু তারা যে কোনো তথ্য বা যে কোনো অ্যানালিসিস তাদের কিন্তু সহজে পেয়ে যাচ্ছে। আপনি খালি বলেন, সেকেন্ডের মধ্যে তথ্য দিয়ে দেন। এই জন্য তাদের কিন্তু আমি বলছি যে একটা জিনিস বোঝা বা একটা জিনিসকে অ্যানালিসিস করার ক্ষমতাটা আমি মনে করি যে আগের প্রজন্মের চেয়ে বেশি। এই জন্য তরুণদের যে দলই রাজনৈতিক দল চাক না কেন, তারা যেটা দাবি করুক না কেন, আমার মনে হয় তরুণদের জন্য এবং দেশের, আমি যেটি আগে বলছিলাম যে সুশাসন, দেশের প্রতি প্রেম এবং বাংলাদেশকে আগে নিয়ে যাওয়া, দেশের মানুষকে, এই জিনিসগুলো যদি
প্রপারলি উপস্থাপন না করতে পারে সেই রাজনৈতিক দলের সাথে তরুণরা থাকবে না, এটাই আমি ব্যক্তিগতভাবে এটাই সত্য, বিশ্বাস করি। এটাই বাস্তব। মানে মোদ্দা কথা হচ্ছে যে তরুণদেরকে আর ওই বিভ্রান্ত করার বোধহয় এই সময়টা বোধহয় শেষ হয়ে গেছে। তার মানে ওরা এত তথ্য নিয়ে থাকে, সেই তথ্যের জায়গায় ওদেরকে বিভ্রান্ত করা খুবই মুশকিল। শেখ হাসিনার বিচার শুরু হলো। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, মানবতা বিরোধী অপরাধ, প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মণের লোমহর্ষক বর্ণনা, স্বৈরাচারের সমিতি হলে হাসিনা হবে এর সভাপতি অ্যাটর্নি জেনারেল বলেছেন। অপরাধ যতই বড় হোক বিন্দুমাত্র ছাড় নয়, চিফ প্রসিকিউটর বলেছেন। দেখুন, শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আমি বলবো যে আপনি জাতিসংঘের যে তথ্য অনুসন্ধান রিপোর্ট, তারপরে জানেন যে বিবিসি, আল জাজিরা এবং বাংলাদেশের একটি প্রধানতম দৈনিক ডেইলি স্টার, তাদের যার অনুসন্ধানে সেখানে কিন্তু স্পষ্টত আমরা একজন সংবাদকর্মী হিসাবে আমরা মনে করছি এবং যে প্রমাণ সেখানে দাখিল করা হয়েছে যে শেখ হাসিনা ওই সময় যে ভয়ানক মারণাস্ত্র ব্যবহার করা সাধারণ মানুষের উপরে, সেটা সে ক্ষমতায় টিকে থাকার জন্য হোক বা তার ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, তো এইটার যে একটা অপরাধ এবং এটা যে মানে তার নির্দেশে সংগঠিত হয়েছে, আমি বলবো যে সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে এবং এই অপরাধের এই বিচার তো হবেই এবং বিচার দেশের মানুষও চাই। কিন্তু আমি আগে আপনার সাথে একদিন বলেছিলাম যে আমরা কিন্তু যেহেতু এখন ওপেন সব কিছু, সারা পৃথিবী দেখবে বিচারটি কেমন হচ্ছে, এই জন্য আমি বলবো যে সব আইন কানুন মেনে কেউ যেন বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে, প্রশ্নবিদ্ধ না হয়। যিনি অপরাধ করেছেন অপরাধের সত্যিকার অর্থে বিচার যেমন চাই, আবার আমি বলবো যে যেহেতু সারা বিশ্ব দেখবে, এই জায়গায় যেন কোনো রকম কোথাও ত্রুটি না থাকে না। এবং এটা তো বোধহয় আপনি যেটা বললেন সারা বিশ্ব দেখবে, এটা তো এই বিচার কার্যক্রম সরাসরি আবার সম্প্রচারও করা হচ্ছে। তার মানে কোনো কিছু তো লুকানোর আর কোনো সুযোগ নেই। কে কি বলছে সেটা অলরেডি রেকর্ডেড। এবং আমি তো মনে করি যারা আমাদের হচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যারা দায়িত্বে রয়েছেন এবং সরকার, আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল, আমি বলবো যে সবার জন্য কিন্তু তাদেরও এটা একটা কিন্তু মানে কেস স্টাডি মতো আর কি, যে আসলে বিচারটা আমরা কিভাবে করছি। এটা যদি সত্যিকার অর্থে প্রপারলি না করতে পারেন, তাহলে শেখ হাসিনা যে অপরাধ করেছে এই অপরাধ নিয়ে উনিও কথা বলার সুযোগ পাবেন, অন্যরাও সুযোগ পাবে। এই জন্য সেটিকে সত্যিকার অর্থে সব নিয়মকানুন মেনে ভুল ত্রুটি ঊর্ধ্বে থেকে বিচারটি করতে হবে। আপনি প্রসঙ্গ তুলেছিলেন কাল ভোটের রোডম্যাপ, একটি পত্রিকার শিরোনাম। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মাননীয় প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউতে অলরেডি আয়োজন সম্পন্ন প্রায়, এবং সব দলের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। আপনি একটু কল্পনা করেন যে সব দলের নেতারা উপস্থিত থেকে একটি ঘোষণাপত্র পাঠ হবে, এবং তার জন্য তো নিশ্চয়ই সবার একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে গেছে। এবং এই প্রথম বোধ করি এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সমাবেশে ট্রেনে ভাড়া করে মানুষকে নিয়ে আসার একটা সংস্কৃতি চালু হলো। জামায়াতের সমাবেশে হলো, গতকাল ছাত্র দলের সমাবেশ হয়েছে, এবং এই সমাবেশেও 8 জোড়া ট্রেন অলরেডি ভাড়া করা হয়েছে সারা দেশের মানুষ যেন আসতে পারে। তাহলে তো কালকে একটা বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে। বড় ধরনের ডেফিনেটলি এটা, যেহেতু সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওখানে থাকবেন, দেশের মানুষও থাকবে, সরকারের লোকজনও থাকবে। দেখুন এখানে কিন্তু আমরা শুরুতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেমন বিএনপির লোকজন থাকবে। আবার যদি এনসিপির কথা বলি, বিএনপির নির্বাচন যত দ্রুত হয় চাওয়া পাওয়া, আবার এনসিপি আপনি জানেন যে তারা বিচার শেষ করতে চায়, আরো সংস্কার করতে চায়, বা জামাত ইসলামেরও অনেকটা ল্যাঙ্গুয়েজ বা তাদের কথাবার্তা সেম। আমি বলবো যে এটা কিন্তু ওখানে আগামীকাল যখন যাবেন সবাই যে খুশি হবেন এটা আমার কাছে মনে হয় না। তাই মনে হয় না সবাই খুশি হবেন না, এটাই স্বাভাবিক আর কি। কারণ আপনি যে চিত্রটা আমরা আজকে দেখছি বা গত 2 দিন ধরে দেখছি, তাতে মধ্যে সবাই উপস্থিত থাকবেন, আবার সবাই এটা না উপস্থিত থাকবেন, এটা কিন্তু। তবে আমার মনে হয় আমি আগেও যেটি আপনার সাথেও বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি দেশে আসলে একটি ভালো নির্বাচন দিতে চান। আমার মনে হয় ওনার প্রতি এই যারা গত জুলাই বিপ্লবের সময়, জুলাই আন্দোলনের সময় যারা এই ঐক্যে ছিলেন, মানে আমি বলি বিএনপি, জামাত সহ, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো, তারা নিশ্চয় কালকে ওনার যে অ্যানাউন্সমেন্ট সেটি মেনে নেবেন, এবং মেনে নেবেন খুশি মনে মেনে নেবেন। এবং আমার মনে হয় যে ওই সংস্কার, বিচার এবং নির্বাচন সব ইস্যু হয়তো ওখানে আসবে। এবং ওই সময় আমি বলবো যে আন্দোলনের সময় কোন রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনটি হয়েছিল বা কাদের কি ভূমিকা, সেটারও হয়তো উনি কিছু হয়তো উল্লেখ করার চেষ্টা করবেন। তো আমার মনে হয় সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো ওই আগামীকালের যে অ্যানাউন্সমেন্ট সেই অনুযায়ী। আপনার কি মনে হয়, আপনি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেই প্রায় থাকেন, আপনার বিট সেটা আমাদের সাংবাদিকদের ভাষায় যেটা বিট বলি, কি মনে হয় যে ফেব্রুয়ারিতেই হচ্ছে?
দেখুন, আমি যেটুকটা বুঝছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সরকার যেটি ঘোষণা করেছেন, মানে মাননীয় প্রধান উপদেষ্টা, এই ঘোষণার মধ্যেই নির্বাচন হবে। এবং আপনি জানেন যে 2-3 দিন আগেও আমাদের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি স্পষ্টত বলেছেন যে একটি দিনও পিছাতে চান না। তো আমরা আশা রাখতে চাই এবং আমার মনে হচ্ছে যে সেই অনুযায়ী হবে নির্বাচন, ওইদিকেই হয়তো ওনার ঘোষিত সময়ের মধ্যে হতে যাচ্ছে। মানব জমিনে একটি শিরোনাম হয়েছে যে গতি ফেরেনি রাজধানীর থানাগুলোতে। আপনি নির্বাচন, যদিও মাননীয় প্রধান উপদেষ্টা এর আগে বলেছেন বিপুল সংখ্যক পুলিশকে নির্বাচনী ট্রেনিং দেওয়া হবে সবকিছু মিলিয়ে, কিন্তু এই যে শিরোনাম গতি ফেরেনি রাজধানী থানাগুলোতে, পুলিশের উপরে আমাদের নির্ভরতাটা কিন্তু সবচেয়ে বেশি। মানে পুলিশ দাঁড়িয়ে গেলেই আমরা একটা নির্ভরতা পাই যে এখন আমরা একটা স্বস্তির জায়গা। তা থানাগুলোতে যদি গতি না ফেরে তাহলে অপরাধ প্রবণতা আপনি যতই বলেন না সেটা তো কমবে না। রিজা ভাই, একটা জিনিস আপনি যদি দেখেন যে গত বছর এই 24 মানে 5 আগস্টের পরে, মানে তারপরে আমরা দেখেছি যে কার্যত পুলিশ ছাড়াই কয়েকদিন দেশ চলেছে এবং পুলিশকে সত্যিকার মানব জমিনে যে রিপোর্টটি করেছে একদম সত্য, কিন্তু পুলিশকে ওই অর্থে এখনও ফাংশনাল যে বিষয়টি আমরা এখনও কিন্তু দেখছি না। এবং আপনি যদি দেখবেন যে পুলিশের যদি এখন কোনো একটা অভিযোগ করছেন সেটা যে খুব দ্রুততার সাথে সে সেবাটি পাচ্ছেন, মানে এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের জনবল সংকট না কি, এটা বোঝাও মুশকিল হয়ে যাচ্ছে। এই আসলে গতি কিন্তু ফেরাতে হবে, কারণ আমরা এই অথবা তাদের মধ্যে কি সেই ট্রমাটাও কাজ করে নিয়ে যায়, আবার কি একবার কি করতে যাই আবার কি সের মধ্যে পড়ি, সেটাও আছে, সেই ট্রমাটাও আছে, কিছুটা ভয়ও আছে, সত্য এটা। কিন্তু দেখুন, যারা পুলিশের চাকরি করছেন তাদেরও কিন্তু এটি দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের সেবা দেওয়া। তো এটা কিন্তু এই দায়িত্বটা কিন্তু প্রপারলি পালন করতে হবে। আমরা কিন্তু আসলে কার্যত এটা কিন্তু সরকার থেকেও বলা হচ্ছে যে পুলিশকে ওইভাবে আমরা এখনো ফাংশনাল করতে পারি নাই। আর যেহেতু আপনি যেটি বলছিলেন যে আগামীতে যে নির্বাচনে দেখুন যে বাংলাদেশে আমাদের এটা বাঙালি চরিত্র যেটি আমরা বলি যে একটা হই হুল্লোড় করা, যেখানে যে বাংলাদেশের নির্বাচন মানে উৎসব, হ্যাঁ উৎসব, আবার যেখানে অ্যাবসলিউটলি যে কোনো রাজনৈতিক দলে যদি অ্যাবসলিউটলি মেজর থাকে কোথাও, সেখানে কিন্তু ওই কেন্দ্র দখল হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে আমি বলছি যে সরকারও কিন্তু ঝুঁকিপূর্ণ অনেক কেন্দ্র ইতিমধ্যে একটা যাচাই করা শুরু করছে বা নির্বাচন কমিশন। তো দেখেন এখন ঘটনা হয়েছে যে আপনি যদি এইগুলো প্রপারলি ইলেকশন করতে চান, পুলিশকে যদি গতিশীল না করতে পারেন সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।